আমার তখন মনে হলো আমি কোন দেশে বসবাস করছি। মানে তাদের একটাই ছেলে, ওই ছেলেটা পরিবারের একমাত্র সন্তান। তো যমুনা টেলিভিশন এমনিতেই অলরেডি তখন একটা বিপদের মধ্যে, ঠিক আছে, কিন্তু কিভাবে বলবো, সরাসরি তো বলা যাবে। এটা কি লাইভ অনুষ্ঠান ছিল না রেকর্ডেড? এবং আমার কান্নাটা আসলে গত 4-5 দিনের কান্নাটা জমানো ছিল। ডেফিনেটলি সবচেয়ে বেশি আপনারা দুজনই, আগে পিছিয়ে কেউ নাই। সব শ্রেণীর মানুষের কিন্তু একটা কাঙ্ক্ষিত বিপ্লব ছিল এটা। যেই লাউ সেই কদু বলাটাও কিন্তু আমার কাছে ওই রকমই মনে হয়েছে। লাউ সেই কদু বলিনি, আপনি তো গিয়ে কি করে আসলেন, আমরা তো জানি না পরদিন কি হবে। এইরকম একটা ঘটনার পরে ধানমন্ডি 32 নম্বরে যেটা হলো, বা যে অনাকাঙ্ক্ষিত লুঙ্গি ডান্স, এগুলো আমরা কেউই এক্সপেক্ট করিনি। সেই নাচটা কি আপনার ভালো লেগেছে? না, ডেফিনেটলি না। আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি বলবো যেটা আমারও ভালো লাগেনি। মুগ্ধর ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। মুগ্ধর এই ব্যাপারটা আপনি কেঁদেছেন এবং বাংলাদেশের অসংখ্য মানুষ আপনার উপস্থাপনা দেখে কেঁদেছে, বিকজ আপনি ওই সময় মানুষের হার্টটাকে টাচ করতে পেরেছেন। এটাও কি স্পন্টেনিয়াসলি হয়ে গেল? এটার পেছনের স্টোরিটা কি? আচ্ছা, এটার পেছনে একটা স্টোরি আছে। প্ল্যানটা ওরকম ছিল না। তো আমরা তো একটা প্ল্যান নিয়ে মেকআপ রুম পর্যন্ত আসি, হ্যাঁ, আধা ঘন্টা আগে বা 15 মিনিট আগে হয়তো মেকআপ নিতে আসি। তো মেকআপ রুমে বসে বসে আমি মেকআপ করছি, আর মেকআপ আর্টিস্টরাই বলা বলি করছিল যে সঞ্জনা আপার মনটা খুব খারাপ। সঞ্জনা আইভি আমাদের স্পোর্টস রিপোর্টার এবং প্রেজেন্টার। আমি বলেছি কী হয়েছে সঞ্জনার? ওনার বন্ধু অনেকদিন আইসিইউতে থেকে আজকে মারা গেছে। সে আন্দোলনে অ্যাক্টিভ ছিল এবং অনেকগুলো ছড়াগুলি খেয়েছে, গুলিও সম্ভবত খেয়েছে। তো আইসিইউতে বেশ কিছুদিন থেকে আজকে মারা গেছে। সেটা 1 আগস্টের ঘটনা, কিন্তু তখন কি সিচুয়েশন আপনি বুঝতে পারছেন। 1 আগস্টে কিন্তু কেউ জানে না কি হতে যাচ্ছে, আসলে এই আন্দোলন সফল হতে যাচ্ছে কি যাচ্ছে না। 1 আগস্টে বোঝার কোনো উপায় নেই। 1 ঘন্টা আগেও বুঝিনি। জি, 1 আগস্টে তো বোঝার কোনো উপায় নেই। 1 আগস্ট রাত 8:30টার কথা আমি বলছি। তো আমি বললাম যে আচ্ছা, এবং আইসিইউতে থেকে মারা গেছে, তার পরিবার মরদেহটা বের করতে পারছিল না। কেন? স্থানীয় আওয়ামী লীগের লোকজন বাধা দিচ্ছিল যে এই লাশ এখন যদি বের হয় সমস্যা হতে পারে, এই ছেলে যে মারা গেছে সেটা আন্দোলনের একটা স্পার্ক হতে পারে। এটা কিন্তু শোনা ঘটনা, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি মেকআপ আর্টিস্টদের কাছ থেকে শুনছিলাম। এবং বলা হচ্ছিল যে মরদেহ তখনই বের করতে দেওয়া হবে যদি পরিবার ডেথ সার্টিফিকেট এভাবে নেয় যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে বা অন্য কোনো কারণে মারা গেছে। এতগুলো ছড়াগুলি লেগে বা গুলি লেগে যে মারা গেছে সেইটা স্বীকার করলে মরদেহ বের করতে দেওয়া হবে না। আমার তখন মনে হলো আমি কোন দেশে বসবাস করছি। মানে তাদের একটাই ছেলে, ওই ছেলেটা পরিবারের একমাত্র সন্তান। মানে সন্তান মারা গেছে, মরদেহ নিতে পারবে না। মরদেহ নেওয়ার জন্য মানে তাদেরকে বাবা মাকে দস্তখত করতে হবে মিথ্যা কথা বলে। মানে এটা কেমন দেশ? তখনই আমার মুগ্ধর কথা মনে হলো যে মুগ্ধ যে মারা গেছে ওর পরিবার কিভাবে এটা নিচ্ছে। মানে এটা নিয়ে আমি ভাবছিলাম। দেখেন, আমি তো শুধু অ্যাঙ্কার না, আমি একজন অ্যাসাইনমেন্ট এডিটর, প্ল্যানিং এডিটর, এবং তখন সাংবাদিকতার জন্য খুব ক্রিটিক্যাল একটা মুহূর্ত যাচ্ছিল। আমাদের প্রতিটা শব্দ ভেবে অন এয়ার করতে হচ্ছিল, প্রতিটা ফুটেজ ভেবে অন এয়ার করতে হচ্ছিল যে এই ছবিটা দেখাতে পারবো কিনা, ওই ছবিটা দেখাতে পারবো কিনা। আপনি জানেন কিনা, যমুনা টেলিভিশন সবার প্রথমে আবু সাঈদের ছবিটা দেখায়, ঠিক আছে, সবার আগে। এবং প্রথম আলোর মতো একটা পত্রিকা যমুনা টেলিভিশনের কার্টিসি দিয়ে আবু সাঈদের ছবিটা তাদের প্রথম পেজে লিড করে। তো যমুনা টেলিভিশন এমনিতেই অলরেডি তখন একটা বিপদের মধ্যে, হ্যাঁ। এবং আমরা ভাবছিলাম কতটুকু প্রকাশ করতে পারবো না। তখন মেকআপ রুমে বসে আমি জানি আমাদের এক ধরনের আছে যে আমরা কতটুকু বলতে পারবো না, খুব বেশি আমরা বলবো না, আবার মিথ্যাও বলবো না, এই ধরনের একটা পলিসি আমাদের ছিল যে আমরা যা বলবো সত্য বলবো, যতটুকু সম্ভব দেখাবো। মুগ্ধর কথা সেটে গিয়ে আমি বলবো, আমি 1 মিনিটে সিদ্ধান্ত নেই যে যা হবার হবে, আমি মুগ্ধর কথা বলবোই, ঠিক আছে, কিন্তু কিভাবে বলবো সরাসরি তো বলা যাবে। এটা কি লাইভ অনুষ্ঠান ছিল না রেকর্ডেড? এটা লাইভ অনুষ্ঠান। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ কিন্তু প্রেজেন্টারদের নিজেকে এক্সপোজ করার, কারণ আপনি রেকর্ড করে আসলেন, পরে কেটে ফেলে দিল, সেই সুযোগটা ছিল না। সো ইউ প্লেইং বোল্ড অ্যাকচুয়ালি। তারপরে আমি 1 মিনিটের সিদ্ধান্ত নিয়ে আমি মুগ্ধর কথা বলতে হবে এটা আমাকে, কিন্তু কিভাবে বলবো, সরাসরি বললে যদি কোনো বিপদ হয়। কাজেই আমি ভাবলাম যে আমি প্রতিদিনই গিয়ে চেক করি যে গেস্টদের আমার নিজের পানিটা আছে কিনা, গেস্টদের পানি আছে কিনা। আমি চিন্তা করলাম পানির সাথে মুগ্ধর একটা রিলেশন আছে, আমি সেটাকেই কাজে লাগাবো, সেইটাকেই আমি সেভাবে বলেছি। কিন্তু আমি আসলে কেঁদে ফেলবো সেটা আমি বুঝিনি। এবং আমার কান্নাটা আসলে গত 4-5 দিনের কান্নাটা জমানো ছিল। কেন? আমি ছবি দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে এভাবে মারা হচ্ছে, কিন্তু সেই ছবি আমি প্রচার করতে পারছি না। সেই সব ছবি প্যানেলে দেখে আমাদের আবার কেউ না কেউ ম্যানেজরিয়াল বা এডিটোরিয়াল কেউ পুরো ছবিটা দেখে পারমিশন দিলে তারপরে অন এয়ার হচ্ছিল। আমরা এমন একটা
সময় আমরা পার করছি। এটা যে একেবারে আনপ্ল্যান্ড ছিল, এটা হচ্ছে ফার্স্ট গেস্ট ব্যারিস্টার রুমিন ফারহানা ছিল, অপোজিটে একজন ছিলেন, আমি ভদ্রলোকের নাম মনে করতে পারছি না, উনিও ভেরি রিনাউন্ড ইন পলিটিক্স। জি, তো ওনার অ্যান্সারের প্যাটার্ন দেখে আমি বুঝতে পেরেছি যে এটা খুবই শাদাব আকবর চৌধুরী, তিনি সাজিদা চৌধুরীর ছেলে, এবং ওনার অ্যান্সার দেখে আমি বুঝতে পেরেছি যে এটা প্ল্যান ছিল না, কারণ উনি ভেবেছেন যে সেটে সবকিছু কারেকশন করা হচ্ছে, এইভাবেই উনি উত্তরটা দিয়েছেন। আমি শো করে আসার পর কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে যখন কথা শুরু হয়ে গেল, তখন আমার অফিস থেকে বলা হলো, আপনি এটা কি করলেন? আপনি না সারাক্ষণ সবাইকে বলছেন সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, আপনি কোথায় সাবধানে থাকলেন? আপনি তো গিয়ে কি করে আসলেন? আমরা তো জানি না পরদিন কি হবে। ওইটা 1 আগস্ট, 2, 3, 4 আগস্ট আমরা কিভাবে পার করেছি সেটা আমরা জানি। ঠিক আছে, আমার তখন মনে হচ্ছিল যে আমি কি আমার চ্যানেলকে বিপদে ফেলে দিলাম, আমার কারণে কি এতগুলো মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। আমি ইভেন জিজ্ঞেসও করেছি পরদিন সকালবেলা অফিসে আসার আগে, টেক্সট দিয়েছি, বস আমি কি অফিসে আসবো, মানে আমার কি চাকরি আছে। কাজে এখন যারা আমার সমালোচনা করছে তাদের এটা বোঝা উচিত যে আমি আমার চ্যানেলকে ঝুঁকিতে ফেলেছি, আমি নিজেকে ঝুঁকিতে ফেলেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আমার বলতে হবে। এইখানে অনেক বড় একটা ব্যাপার ঘটে গেল, যেটা আপনি বারবারই বলছিলেন যে আমরা জানি না কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশে একটা রেভলিউশন হয়ে গেল, বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হলো, এবং সেখানে আপনাদের মতো সৎসাহসী কিছু গণমাধ্যম কর্মীর অসাধারণ ভূমিকা আছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যমুনা শুধুমাত্র একটা টেলিভিশন চ্যানেল না, যমুনা এই আন্দোলনের পরিবারের একটা অংশ মানুষ মনে করে। সো আপনাদের তো মানুষের পালস বোঝাটাও খুব জরুরি ছিল। জি, বিষয়টা হচ্ছে দেখেন, তখনও পর্যন্ত আবু সাইদ, রিয়া গোপ, মুগ্ধ, তাদের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে? তারা সদ্যই তাদের কাছের মানুষকে হারিয়েছে, যে মানুষগুলো অন্ধ হয়ে যাবে আর কখনো হয়তো দৃষ্টি ফিরে পাবে না। এই আন্দোলনে আহত মানুষগুলো এখনও, গতকালকেও পঙ্গু হাসপাতালে আমার রিপোর্টার গিয়েছে, আমি তার কাছ থেকে শুনেছি পঙ্গু হাসপাতালের কী অবস্থা। সেই অবস্থায় 15ই আগস্টে যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমারই তো বিশ্ববিদ্যালয়, সেখানে গানের সাথে নাচছে মানুষ, বা 32-এ গানের সাথে নাচছে, সেটা আমার ভালো লাগেনি। তাহলে মনে হচ্ছে যে আগে যা ছিল এখন কি তাই হলো কি না, তাই কি হচ্ছে, সেটা কি হওয়ার কথা ছিল? সেই জন্য কি এতগুলো মানুষ মরেছে? সেই জন্য কি এতগুলো মানুষ আহত হলো? সেই জন্য কি এতগুলো বাবা মার বুক খালি হলো? এটা কি আপনার ভালো লাগার কথা? আমি আপনাকে প্রশ্ন করলাম, সেই নাচটা কি আপনার ভালো লেগেছে? না, ডেফিনেটলি না। আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি বলবো যেটা আমারও ভালো লাগেনি। কিন্তু যেহেতু আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী, কিন্তু পাবলিক পালসটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে সব শ্রেণীর মানুষের ভিন্ন ভিন্ন রুচি থাকতে পারে, সব শ্রেণীর মানুষের কিন্তু একটা কাঙ্ক্ষিত বিপ্লব ছিল এটা। এখন আমি আপনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া, আমাদের রুচির যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড থেকে আমরা সব শ্রেণীর মানুষের রুচিকে একই পাল্লায় মাপতে পারবো না। দিস ইজ আ গ্রেট পয়েন্ট অ্যাকচুয়ালি। তো আমার দেশের মেজরিটি মানুষ, যদি আমি বলি উইথ ডিউ রেসপেক্ট, এই সেন্সটা জাগানো খুবই ডিফিকাল্ট। এটার জন্য হয়তো আমাদের আরও বড় রেভলিউশন করতে হবে, সময় ধরে করতে হবে, এটা তো চোখে দেখা যাবে না। যে এই পয়েন্টটা ঠিক এই জায়গায়, কিবরিয়া ভাই, রেভলিউশনটা কে করবে? কাউকে না কাউকে শুরু করতে হবে না, কিন্তু এটা আবার হিতে বিপরীত হয়ে যাবে কিনা, মানে আমার দরকার হচ্ছে, আমি যদি এভাবে বলি, দরকার হচ্ছে ডোজ 1, আমি যদি ডোজ 10 দিয়ে দেই তাহলে তো 1টাও আর কাজ করবে না। মানে আমি আপনার সঙ্গে একমত যে আমরা আসলে এইরকম একটা ঘটনার পরে ধানমন্ডি 32 নম্বরে যেটা হলো, বা যে অনাকাঙ্ক্ষিত লুঙ্গি ডান্স, এগুলো আমরা কেউই এক্সপেক্ট করিনি, বরং এগুলো না থাকলেই হয়তো সুন্দর হতো। কিন্তু যেই লাউ সেই কদু বলাটাও কিন্তু আমার কাছে ওই রকমই মনে হয়েছে। লাউ সেই কদু বলিনি, লাউ ও কদুর পার্থক্যটা কি, ফাইন, মানে আলটিমেটলি মিনটা তো ওটাই করে। তো আমার মনে হয় আমরা খুব বেশি পরিকল্পনা করে দিয়েছি বিষয়টা। আমি আসলে অনেস্ট অ্যানসারটাই চাচ্ছিলাম। কেন জানেন, বিষয়টা কিন্তু ওই হাসতাদদের সাথে গল্প করতে করতে আমরা সবসময় না রিভিউ করি, আমরা 3-4টা অপশন দিই যে আজকে আমরা হেডলাইন কোনটা করব, আমরা কঠিন দেই, সহজ দেই, মানে 3-4টা অপশন দেয়া থাকে। তো সেদিন যেটা হয়েছে, হাসনাতরা একটু আগে এসেছে, ওদের সাথে আড্ডা দিতে দিতে আমরা যেটা করি, একটা রিভিউ মিটিংয়ে বসি যে হেডলাইনটা কী হবে। তো ওদের সাথে গল্প করতে করতেই আমরা সেটে ঢুকে গিয়েছি। আমরা সেদিন রিভিউ করিনি, এবং প্রডিউসারকে যেটা দেওয়া হয়েছে সে ওটা ফায়ার করে দিয়েছে। হ্যাঁ, বিষয়টা এরকম। আমরা হয়তো এতটা এইভাবে দিতাম না যদি
ওই গল্পটার মধ্যে ঢুকে না যেতাম। আপনি খুব ভালো জানেন ভার্সিটির ছোট ভাই ভাই বোনরা আসলে কিরকম একটা গল্প হয়, বিষয়টা একটু ওরকম হয়েছে। একদম যে খুব বেশি আমরা খুব গবেষণা করে কাউকে অ্যাটাক করার জন্য, কাউকে ছোট করার জন্য দিচ্ছি, বিষয়টা একদমই সেরকম ছিল না। এবং এইটা যে মানুষ এত সিরিয়াসলি নিয়ে ফেলবে সেটাও আসলে বুঝিনি। হয়তো এইরকম কিছু একটা দিতাম যে আজই কেন নাচতে হলো, এই টাইপের হয়তো কিছু একটা দিতাম, হ্যাঁ, বা সেকেন্ড থার্ড অপশনটা হয়তো এরকম কিছু একটা হতো। তো ওই যেটা হয়েছে, ওই যে পেছনের গল্প না জানলে মানুষ যেটা হয় আর কি, হ্যাঁ, তো এই আর কি। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। অনেক সময় এরকম লাগে কিনা যে মুখভঙ্গি যে ব্যাপারটা থাকে, যে এই মুখভঙ্গির ব্যাপারটা অনেক সময় খুব অ্যাটাকিং হয়ে যায় কিনা, যে মনে হয় যে এরকম যে আমি আমার বন্ধুকে যখন ঝগড়া করছি, বন্ধুকে যেভাবে ঝাড়ি দিচ্ছিলাম ওইভাবে আমি আমার মিনিস্টারকে ঝাড়ি দিয়ে ফেললাম কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আপনার কি বলার আছে আসলে? আচ্ছা, রাজনীতি অনুষ্ঠানটার মেজাজটাই তো আলাদা। আমি যদি এমন হতো যে একজনের দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলছি, রাজনীতি অনুষ্ঠানে তো দুপাশে দুজন থাকে, একজনকে খুব হেসে খুব মাথায় তুলে প্রশ্ন করছি, আরেকজনকে আমি ধমক দিয়ে কথা বলছি, তা তো না। দুজনের জন্য এক্সপ্রেশন সমান থাকে। এভাবে প্রশ্ন না করলে ওনারা জবাব দেবেন কেন? কঠিন প্রশ্ন তো কঠিনভাবেই করতে হয়। কঠিন প্রশ্ন হেসেও করা যায়, অবশ্যই হেসে করা যায়, কিন্তু রাজনীতির আমেজটাই এইরকম। আর দেখেন, এই ধরনের প্রশ্ন কিন্তু পশ্চিম থেকে দক্ষিণ, উত্তর থেকে পূর্ব সব জায়গাতেই হয়। আমাদের দেশে নয় কেন? আমাদের দেশে হলে সমস্যা হবে কেন? তার মানে কি আমরা চাই না আমাদের গণমাধ্যম এগিয়ে যাক? বডি ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলছি আমি, নিকোল, আমি একমত আপনার সঙ্গে, আমাদের থাকা উচিত, আমাদের আরও ভালোভাবে থাকা উচিত। কিন্তু আমরা যে ধরনের আদব কায়দা শিষ্টাচার ছোটবেলা থেকে দেখে শুনে বড় হই, স্কুল থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে, সেখানে আপনি ওয়েস্টার্ন কালচারের একজন সাংবাদিকের বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের জায়গা থেকে, আমি যেহেতু জার্নালিস্ট না, আমি উইথ রেসপেক্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিষয়গুলো একজন দর্শক হিসেবেই, সেই বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কালচারের সাথে ম্যাচ করাটা ডিফিকাল্ট কিনা, আমরা অনেক সময় সেটাকে দৃষ্টিকটু মনে করি। তো এটার কি কোনো রকম একটা ব্যালেন্স করা যায়? লাইক আমি আপনাকে আইনমন্ত্রীর সঙ্গে বসে দেখলাম হাসি খুশি, আবার আপনি ওই অনুষ্ঠানে বসে একটু রাফ মেজাজে আছেন, এটা তো আমাদের দর্শকরা বোঝেন না, অনুষ্ঠানের মেজাজ বোঝেন না। দিন শেষে তারা নিকোলকে চেনেন, নিকোল এভাবে কথা বলেন, এবং সেটা যদি নিকোল সকালবেলা দেখা গেল খোশ মেজাজে, সন্ধ্যাবেলা দেখা গেল একটু রাগী মেজাজে, তখন দর্শকরাও কনফিউজ হয়ে যান। কি বলার আছে আপনার আসলে? হার্ড টক যিনি করেন বাইরে, তাকে সারা জীবন আমরা ওই স্টাইলই দেখে এসেছি। আমি কি বোঝাতে পারছি? আমি রাইট নাও নাম মনে করতে পারছি না, কিংবা আল জাজিরাতে যারা আছেন, যারা এই ধরনের অনুষ্ঠান করেন সাংবাদিক, তাদেরকে আমরা ওই ব্র্যান্ড ইমেজই দেখে থাকি। কিন্তু আমাদের সাংবাদিকরা সকালবেলা এক মুড, বিকেলবেলা এক মুড। এইটা একটা ভালো কথা বলেছেন, যে এইটা আমার জন্য শিক্ষণীয়। হতে পারে যে এখন রাজনীতির যে মুডে আপনারা দেখছেন, এর বাইরে আমি আর কখনোই বের হব না, সেটা হতে পারে। এটা একটা ভালো আইডিয়া। কিন্তু আগে তো অনেক ধরনের অনুষ্ঠান করেছি। এক সময় আমি ধরেন তারার সাথে নামে একটা অনুষ্ঠান করতাম, একজন তারকার সাথে সারাদিন সে কি করছে, সে কি খাচ্ছে। এখন সেই নিকোলের সাথে যদি আপনি ওই আইনমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়া আনিসুল হকের মিলান, বা এখন রাজনীতি করা নিকোলের মিলান, তাহলে তো হবে না। সেটা ধরেন সিএসবিতে আজ থেকে প্রায় 18 বছর আগে একটা অনুষ্ঠান করা, তখন আমি একজন জুনিয়র রিপোর্টার, তখন আমি যেভাবে প্রশ্ন করতাম, যেই অনুষ্ঠান করতাম, সেটা তো এখন করছি না। আর যে কিবরিয়া ভাই, আপনি একসময় রেডিওতে অনুষ্ঠান করতেন, সেই কিবরিয়া ভাই আর এখনকার কিবরিয়া ভাই নিশ্চয়ই এক নন। আপনি নিজেকে ধীরে ধীরে আপনি আরও পরিপক্ক হয়েছেন, আপনার আরও ম্যাচিউরিটি হয়েছে, বা আপনি নিজেকে বদলেছেন। বদলায় না মানুষ নিজেকে? আমি তখন করতাম তারকার সাথে অনুষ্ঠান, এখন করি রাজনীতির অনুষ্ঠান। দুটা অনুষ্ঠান একদমই ডিফারেন্ট। দুইটা অনুষ্ঠানের বললাম তো পোশাক আলাদা, সেট আলাদা, মেজাজটাই আলাদা। নিকোলকে আমরা এই মেজাজেই দেখতে চাই। নিকোল আরও বেশি বেশি সাহসী প্রশ্ন করবে, সাহসী উত্তর যাদের দেবার সামর্থ্য থাকবে তারাই নিকোলকে ফেস করবে।